আচ্ছা, দেখো আমরা প্রিভিয়াস ক্লাসে প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রজেক্ট বলতে কি বুঝি, একটা প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করার জন্য কি কি ক্রাইটেরিয়া আমাদেরকে মেনটেন করতে হবে, আর বিভিন্ন নেটওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করছিলাম। দুই ধরনের নেটওয়ার্ক অফ এ প্রজেক্ট। প্রজেক্টের নেটওয়ার্ক দুই ধরনের, একটা হচ্ছে সিপিএম আর একটা হচ্ছে পিইআরটি। সিপিএম নেটওয়ার্ক কোনটা বলছিলাম? যেই প্রজেক্ট গুলা সার্টেন প্রজেক্ট, অর্থাৎ যাদের অ্যাক্টিভিটির ডিউরেশন গুলো ফিক্সড, সেগুলোকে আমরা সিপিএম নেটওয়ার্কের প্রজেক্ট বলছি। আর যে প্রজেক্ট গুলো আনসার্টেন, অর্থাৎ যাদের ডিউরেশনটা প্রবাবিলিস্টিক, অর্থাৎ ফিক্সড করে বলা যাবে না যে এতদিনে শেষ হবে, অর্থাৎ যেই টাইমটা অ্যাপ্রক্সিমেট বা নর্মাল টাইম হিসেবে ধরা হবে, ওই টাইমেও শেষ হইতে পারে, ওই টাইমের আগেও শেষ হইতে পারে, ওই টাইমের পরও শেষ হতে পারে, অর্থাৎ তিন ধরনের ডিউরেশন থাকতে পারে। এই ধরনের প্রজেক্ট গুলোকে আমরা কি বলি? পার্ট নেটওয়ার্কের প্রজেক্ট বলি, পিইআরটি, প্রোগ্রাম ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। তো আমরা প্রিভিয়াস ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তারপরে প্রিসিডেন্স অ্যাক্টিভিটি কি, সাকসেসর অ্যাক্টিভিটি কি, এগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটা প্রবলেম স্টার্ট করি। দেখো, এক প্রবলেম থেকে যত ধরনের রিকোয়ারমেন্ট করার আছে আমরা করে ফেলবো। এই যে একটু খেয়াল করো, এটা কোন ধরনের প্রজেক্ট আগে সেটা বলতে হবে, তারপরে আসবো আমরা এটার সলিউশনটাতে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। ফর এ স্মল প্রজেক্ট, একটা ছোট প্রজেক্ট অফ 12 অ্যাক্টিভিটিস, যেখানে কয়টা কাজ? 12টা কাজ, 12 অ্যাক্টিভিটিস। দ্য ডিটেলস আর গিভেন বিলো, যার ডিটেলটা নিচে উল্লেখ করা আছে। এরপরে কি বলছে দেখো, ড্র দ্য নেটওয়ার্ক। ওই যে ডিটেল দেওয়ার আগে আরেকটা প্রশ্ন বলে দিছে, নেটওয়ার্কটা ড্র করতে বলছে। নেটওয়ার্ক তো দুই ধরনের, সিপিএম আর পার্ট। এন্ড ফাইন্ড আর্লিয়েস্ট অকারেন্স টাইম, লেটেস্ট অকারেন্স টাইম, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস এন্ড প্রজেক্ট কমপ্লিশন টাইম। এগুলো আমাদেরকে বের করতে বলছে। তবে আমরা আরো যা কিছু বের করা দরকার সবকিছুই আমরা বের করব। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে খেয়াল করো, এই যে এখানে কি কি জিনিসগুলো দেওয়া আছে। আচ্ছা, আজকের লেকচারটা শুনো, তারপরে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি গুলো কি কি? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, 12টা অ্যাক্টিভিটি আছে, এটা সবাই ক্লিয়ার? আচ্ছা, অ্যাক্টিভিটি গুলোর নিচে কি লেখা আছে? ডিপেন্ডেন্স। বলো, ডিপেন্ডেন্স মানে কি? নির্ভরশীলতা। তোমাদেরকে বলছিলাম ডিপেন্ডেন্স অর প্রিডিসেসর অ্যাক্টিভিটি অর প্রিসিডিং অ্যাক্টিভিটি, বলছিলাম না নামগুলা? আচ্ছা, তাহলে দেখো এই যে ডিপেন্ডেন্স গুলো খেয়াল করো। এ এর কোনো ডিপেন্ডেন্স আছে? নাই, অর্থাৎ এ অ্যাক্টিভিটি এ এর কোনো প্রিডিসেসর অ্যাক্টিভিটি নাই। অ্যাক্টিভিটি বি এরও কোনো প্রিডিসেসর অ্যাক্টিভিটি নাই। অ্যাক্টিভিটি সি এরও কোনো ডিপেন্ডেন্স নাই। বলো, এই তিনটা অ্যাক্টিভিটি ডিপেন্ডেন্স নাই, মানে এই তিনটা অ্যাক্টিভিটিকে কি বলা হয়? তোমাদেরকে বলছিলাম, বলো, যে অ্যাক্টিভিটি গুলার কোনো ডিপেন্ডেন্স নাই, অর্থাৎ প্রিডিসেসর অ্যাক্টিভিটি নাই, যাদের আগে কোনো কাজ নাই, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় স্টার্টিং অ্যাক্টিভিটি। বলছিলাম না তোমাদেরকে, গত ক্লাসে এগুলো বলছিলাম। তাহলে এখানে এই প্রজেক্টে স্টার্ট হয়েছে কি কি দিয়ে? এ বি সি, তিনটা কাজ দিয়ে স্টার্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো অ্যাক্টিভিটি ডি এর ডিপেন্ডেন্স হচ্ছে বি এবং সি, অর্থাৎ বি এবং সি এর কাজ শেষ হওয়ার পরে ডি এর কাজ স্টার্ট হবে। এরপরে দেখো এ কাজ শেষ হওয়ার পরে ই স্টার্ট হবে, সি কাজ শেষ হওয়ার পরে এফ স্টার্ট হবে, জি এই যে ই এর কাজ শেষ হওয়ার পরে জি স্টার্ট হবে। এইভাবে সব দেওয়া আছে। এটা ক্লিয়ার সবাই? এটা তো ক্লিয়ার? আচ্ছা, এইভাবে করে প্রত্যেকটা ডিপেন্ডেন্স, অর্থাৎ কোন অ্যাক্টিভিটি ডিপেন্ডেন্স কি, এগুলো উল্লেখ করা আছে। এরপরে লাস্টে দেখো, আচ্ছা ওকে, ভেরি গুড মিনহাজ। লাস্টে দেখো ডিউরেশন। বলো, ডে তে উল্লেখ করা আছে অ্যাক্টিভিটি এর ডিউরেশন কতদিন? 9 দিন। বি এর ডিউরেশন 4 দিন। তাহলে কি বুঝছো বলো? অ্যাক্টিভিটি এ 9 দিনে কমপ্লিট হয়, অ্যাক্টিভিটি বি 4 দিনে কমপ্লিট হয়, অ্যাক্টিভিটি সি 7 দিনে কমপ্লিট হয়। এই যে কথাগুলো লেখা আছে, বলো প্রতিটা অ্যাক্টিভিটির ডিউরেশন কি এখানে ফিক্সড উল্লেখ করা আছে, নাকি এখানে প্রবাবিলিস্টিক ভ্যালু উল্লেখ করা আছে? বলো, এখানে কি ডিউরেশনটা কি দেওয়া আছে? বলো, ফিক্স না? কারণ অ্যাক্টিভিটি এ 9 দিনে শেষ হয়, কথাটা বলে দিছে। এখানে কোনো অপটিমিস্টিক টাইম, মোস্ট লাইকলি টাইম, পেসিমিস্টিক টাইম, এরকম তিন ধরনের কোনো প্রবাবিলিস্টিক টাইম কোশ্চেনে উল্লেখ করা নাই, ডিউরেশন একটাই উল্লেখ করা আছে। তাহলে এটাকে কি বলা হয়? বলো, এটা কোন নেটওয়ার্ক? তাহলে প্রশ্ন পরে বলো, এটা কোন নেটওয়ার্কের প্রজেক্ট? সিপিএম নেটওয়ার্কের প্রজেক্ট। ভেরি গুড মোশাররফ। তাহলে যেহেতু এটা
সিপিএম নেটওয়ার্কের প্রজেক্ট, তাহলে আমরা সিপিএম নেটওয়ার্কটাই আমাদেরকে এখানে ড্র করতে হবে, ঠিক আছে। আর নেটওয়ার্ক ড্র করার জন্য আমরা একটা কাজ করব, এমন ভাবে আমরা নেটওয়ার্কটা ড্র করব যাতে এক ড্র থেকে দুনিয়ার যত ধরনের রিকোয়ারমেন্ট দেয় সবগুলা যাতে এখান থেকে বের করে ফেলতে পারি। এই জন্য আমরা শুধুমাত্র নেটওয়ার্ক ড্র করার জন্য নেটওয়ার্ক করব না, পাশাপাশি কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য এখানে আমরা বের করে নেব। কিভাবে নেটওয়ার্কটা ড্র করব সেটা একটু রাফে লিখে রাখবো, আমাদের কোন কোন জিনিসটা আমরা কাজ করব। এখানে আমরা প্রতিটা অ্যাক্টিভিটির জন্য এরকম 9টা ঘর করব, প্রতিটা অ্যাক্টিভিটির জন্য 9টা ঘর করবো, এইভাবে যে স্কয়ার কোম্পানির চিহ্নের মতো 9টা ঘর করব, ঠিক আছে। আর এই 9টা ঘরের মধ্যে ফার্স্ট রো ফার্স্ট কলাম, অর্থাৎ প্রথম যে ঘর আছে এই ঘরটাতে আমরা অ্যাক্টিভিটির নামটা লিখবো, অর্থাৎ যে অ্যাক্টিভিটি, ওই যে এবিসিডি অ্যাক্টিভিটির নামগুলো আছে না, সেগুলো লিখবো। তারপরে সেকেন্ড রো ফার্স্ট কলাম নিচে, এই যে এখানে আমরা ওই অ্যাক্টিভিটিটার ডিউরেশন লিখবো, অর্থাৎ অ্যাক্টিভিটিটা কয় দিনে শেষ হয় বা কত সময়ে শেষ হয় এটা আমরা লিখবো ডিউরেশন। এরপর ফার্স্ট রোতে বাকি যে দুইটা কলাম আছে, একটাতে লিখবো আর্লিয়েস্ট স্টার্ট টাইম, আরটাতে লিখবো আর্লিয়েস্ট ফিনিশ টাইম, সেগুলো আমি পরে বুঝাবো। তবে এখন এগুলো একটু লিখে রাখো, মানে এগুলো কি বুঝাচ্ছি আমি, যে ইএসটি এর পুরো নাম হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট টাইম, আর ইএফটি মানে হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ টাইম, ঠিক আছে। আর সেকেন্ড রোতে যে দুইটা ঘর আছে সেখানে আমরা কাজ করব এই দুইটা জিনিস, লেটেস্ট স্টার্ট টাইম এলএসটি, আর একটা হচ্ছে লেটেস্ট ফিনিশ টাইম এলএফটি। লেটেস্ট স্টার্ট টাইম আর লেটেস্ট ফিনিশ টাইম। আর সবার লাস্টে যে রোটা আছে সেখানে আমরা ক্যালকুলেট করব স্ল্যাক। স্ল্যাকের অপর নাম হচ্ছে গ্যাপ টাইম। স্ল্যাক মানে কি? গ্যাপ টাইম। আর এই গ্যাপ টাইম এখানে ক্যালকুলেশন দুইটা, এই দুইটা ঘর দেখতেছো না, গ্যাপ টাইম দুইটা। লেটেস্ট স্টার্ট টাইম থেকে আর্লিয়েস্ট স্টার্ট টাইম বাদ দিলে একটা গ্যাপ টাইম পাওয়া যাবে, আর লেটেস্ট ফিনিশ টাইম থেকে আর্লিয়েস্ট ফিনিশ টাইম বাদ দিলে আরেকটা গ্যাপ টাইম পাওয়া যাবে। অর্থাৎ এই নিচেরটা থেকে উপরেরটা বাদ, নিচেরটা থেকে উপরেরটা বাদ, এটা থেকে এটা বাদ দিলে যে ভ্যালু গুলা পাওয়া যাবে সেগুলাই হচ্ছে স্ল্যাক। এই দুইটা ঘরে যে স্ল্যাক, এটা একটু রাফে লিখে রাখো, তারপর আমরা প্রজেক্ট স্টার্ট করব। দ্রুত লিখো, লেখার পর আমাকে একটু জানাও। এখন আসো, আমরা নেটওয়ার্কটা ড্র করার ক্ষেত্রে দেখো একটু খাতায় লেফট সাইড থেকে আমরা স্টার্ট করব। তো এই যে লেফট সাইড থেকে স্টার্ট করে তোমরা সামনেও যাতে জায়গা থাকে, উপরে যাওয়ারও যাতে জায়গা থাকে, নিচে যাওয়ারও যাতে জায়গা থাকে, এই জন্য লেফট সাইডে মাঝখান থেকে শুরু করবা, একদম লেফট সাইডে মাঝখান থেকে, যাতে সামনেও যাওয়া যায়, উপরেও যাওয়া যায়, নিচের দিকেও যাওয়া যায় নেটওয়ার্কটা, ঠিক আছে। তাহলে আমরা স্টার্ট করতেছি, দেখো এই যে স্টার্ট, নেটওয়ার্ক স্টার্ট করতেছি। বলো এখানে কয়টা অ্যাক্টিভিটি দিয়ে স্টার্ট হয়েছে, তোমরা বলো আমাকে, বলো এই প্রজেক্টটা কয়টা কাজ দিয়ে শুরু হয়েছে, অ্যাক্টিভিটি কয়টা দিয়ে স্টার্ট হয়েছে, তোমরা প্রশ্ন দেখে বলো। অর্থাৎ ডিপেন্ডেন্স নাই এরকম কার কার? না না, স্টার্ট টোটাল অ্যাক্টিভিটি 12টা, এখনো তোমরা বুঝো না। স্টার্ট হয়েছে কয়টা দিয়ে? স্টার্টিং অ্যাক্টিভিটি তোমাদেরকে পড়াইছিলাম না, এই যে সাবিত বলতে পারছেন, 3টা, এ বি সি, এই 3টা কাজ দিয়ে স্টার্ট হয়েছে। হ্যাঁ মোশারফ, 3টা। তোমরা এতক্ষণ পরে আমি কি বলতে চাচ্ছি বুঝো নাই। আমি বলি নাই যে পুরো প্রজেক্টে কয়টা অ্যাক্টিভিটি আছে, এটা তো জিজ্ঞেস করে নাই। আমি জিজ্ঞেস করছি প্রজেক্টটা কয়টা অ্যাক্টিভিটি দিয়ে স্টার্ট, কয়টা দিয়ে? 3টা দিয়ে স্টার্ট হয়েছে, এ বি সি। তাহলে এখানে আমরা এ এর জন্য একটা করব, বি এর জন্য একটা, সি এর জন্য একটা। এই 3জনের জন্য এই যেরকম ছোট ছোট ঘর করবা, বড় ঘর করার দরকার নাই, ছোট ছোট ঘর করবা এইভাবে। এই যে যেটা অ্যাক্টিভিটি এ এর জন্য একটা,
বি এর জন্য একটা, সি এর জন্য একটা, তিনটা দিয়ে আমরা স্টার্ট করব কাজ। এ বি সি, এটা ক্লিয়ার সবাই? তিনটা কাজ দিয়ে স্টার্ট। যদি নীল একটাতে লেখা থাকতো তাহলে একটা দিয়ে স্টার্ট হতো, নীল যদি দুইটাতে লেখা থাকতো তাহলে দুইটা দিয়ে স্টার্ট হতো। এখন তিনটাতে নীল লেখা আছে তাহলে তিনটা দিয়ে স্টার্ট, এ দিয়ে, বি দিয়ে, সি দিয়ে। আচ্ছা, আগে বুঝে ফেলো, তারপর তোমরা লিখতে পারবা। আমি আগে একটু বুঝাই ফেলি, সবাই বইয়ের প্রশ্নের দিকে তাকাও আর আমি এটা কিভাবে লিখতে হয় সবসময় তাকাবা। ডিপেন্ডেন্স গুলো আগে বলো, ডিপেন্ডেন্সি নীল কয়টা, হাইফেন কয়টা আছে? তিনটা, তিনটা নীল, তাহলে এ বি সি দিয়ে শুরু হয়েছে। এরপরে দেখো তিনটা হাইফেনের পরে বি কমা সি লেখা আছে না, অর্থাৎ বি কমা সি এর পরে ডি শুরু হবে। আর কি কোথাও বি কমা সি লেখা আছে? নাই, শুধু একটাই আছে বি কমা সি। তার মানে বি এবং সি এই দুইটা কাজের পরে ডি কাজ স্টার্ট হবে। তাহলে কোনটা কোনটার পরে? এই যে দেখো, বি এবং সি এই দুইটা কাজের পরে ডি কাজটা স্টার্ট হবে। এই যে ডি, ডি কাজটা স্টার্ট হবে বি এবং সি এর পরে। আশা করি সবাই বুঝছো। আচ্ছা, এটা ক্লিয়ার? এরপরে বি কমা সি এর পরে ডিপেন্ডেন্সে কি লেখা আছে? এ, এ লেখা আছে না, এর পরে ই। এ কি আর কোথাও আছে? নাই, অর্থাৎ অ্যাক্টিভিটি এর উপরে ডিপেন্ড করে ই, অর্থাৎ এর পরে ই শুরু হবে। এরপরে কি লেখা আছে? এরপরে লেখা আছে সি, সি এর পরে এফ শুরু হবে, কথাটা লেখা আছে না? যে সি, সি এর পরে এফ কাজ স্টার্ট হবে, যে সি এর পরে এফ। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, এরপরে লেখা আছে দেখো ই, ই কয়টা লেখা আছে? তিনটা লেখা আছে। ই এর পরে জি, দেখো তো প্রশ্ন ভালো করে দেখো, ই এর পরে জি, ই এর পরে এইচ, ই এর পরে জে, তিনটা আছে, খেয়াল করছো? ই এর পরে জি, ই এর পরে এইচ, ই এর পরে জে, তিনটা আছে। প্রশ্নটা খেয়াল করছো? এটা ক্লিয়ার সবাই? ই এর পরে জি, হ্যাঁ, তাহলে ই এর পরে তিনটা কাজ, তাহলে ই এর পরে যেহেতু তিনটা কাজ, তাহলে এখানে ই এর পরে পরপর তিনটা লিখি নিচে নিচে। এই যে একটা, দুইটা, তিনটা। তাহলে কি কি? জি, এইচ, জে, তিনটা। সবাই ক্লিয়ার? এতটুকু আশা করি ক্লিয়ার। এরপরে মাঝখানে একটা রয়ে গেছিল ডি, এফ, এইচ, এই তিনটা কাজের পরে আই স্টার্ট হবে। কোনটা কোনটা বলছে? ডি, এফ, এইচ, এই তিনটা কাজের পরে আই নামক কাজটা স্টার্ট হবে। আমি এগুলো একটু ইরেজ করে ফেলি, তোমরা তো এগুলো লিখে রাখছো। ডি, এফ, এইচ, এটা এইচ, তাহলে এই তিনটা কাজের পরে স্টার্ট হবে কোনটা? আই। তাহলে আই নামক কাজটা স্টার্ট হবে তিনটা কাজের পরে। আই, দেখো এই যে এইচ, ডি, এফ,
নেটওয়ার্ক ড্র করবা এরকম লাইনগুলো সোজা সোজা দিয়ে, আবার দেখি এরকম করে প্যাঁচা এরকম করে দিও না, ঠিক আছে? মানে নেটওয়ার্ক নেটওয়ার্ক তো কোন পথে চলে? সরল পথে চলে, ঠিক আছে? তো এই জন্য এরকম স্ট্রেট লাইন দিয়ে ড্র করবা, ঠিক আছে? তারপরে আসো, এরপরে কি লেখা আছে দেখো, আই কমা জে এর পরে কে নামক কাজটা স্টার্ট হয়। এই যে দেখো আই এবং জে এই দুইটার পরে কে স্টার্ট হয়েছে, কে নামক একটা অ্যাক্টিভিটি স্টার্ট হয়েছে, কার কার পরে? জে এবং আই, এই দুইটা কাজের পরে কে স্টার্ট হয়েছে। তারপরে কি বলছে, জি এর পরে এল, এই যে জি উপরে ছিল, জি এর পরে এখানে একটা এল নামক কাজ স্টার্ট হয়েছে। সবাই একটু ক্লিয়ার? নেটওয়ার্ক আগে বলো, এটা ড্র করছি, এটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলো কোন অ্যাক্টিভিটির পরে আর কোনো কাজ নাই? আমাকে বলো কোন অ্যাক্টিভিটির পরে আর কোনো কাজ নাই, অর্থাৎ কার কার কোনো সাকসেসর নাই? সাকসেসর নাই কার? আমাকে বলো তো, এখানে সাকসেসর নাই কার? কোন কাজের পর আর কোনো কাজ নাই? হ্যাঁ, ভেরি গুড, সাক্ষাৎ। একটা হচ্ছে কে আর আরেকটা হচ্ছে এল, এই দুইটা কাজের পরে আর কোনো কাজ নাই। তাহলে এই দুইটা অ্যাক্টিভিটিকে কি বলা হয়? যাদের পরে আর কোনো কাজ থাকবে না, যাদের কোনো সাকসেসর থাকবে না, তাদেরকে ফিনিশিং অ্যাক্টিভিটি বলা হয়, ঠিক না? তাহলে এখানে স্টার্ট হয়েছে কয়টা দিয়ে? তিনটা দিয়ে। আর ফিনিশ হয়েছে কয়টা দিয়ে? দুইটা দিয়ে। এটাও ফিনিশ, ফিনিশিং অ্যাক্টিভিটি, এটাও ফিনিশ, ফিনিশিং অ্যাক্টিভিটি। ক্লিয়ার? তাহলে দ্রুত এটা ড্র করে ফেলো, ড্র করা হলে আমাকে একটু জানাও। এবার আসো, এরপরে প্রথমে অ্যাক্টিভিটিটা লেখার পরে নিচে ডিউরেশনটা লিখবা। কোশ্চেনে অ্যাক্টিভিটির নাম দেওয়া আছে আর ডিউরেশন দেওয়া আছে, ডিউরেশন দেওয়া আছে না? আবার ডিউরেশন গুলো আমরা লিখি, বলো অ্যাক্টিভিটি এ বি সি ডি গুলো ডিউরেশন কত? 9 4 7 8, 9 4 7 8, ঠিক আছে? সরি, 8 তো এটা নাও, 8 এটা। তারপরে ইয়েটা কত? 7 5 10 8, 7 5 10 8। তারপরে হচ্ছে 6 9 10 2, 6 9 10 2, ঠিক আছে? ডিউরেশন গুলো লিখলাম। আচ্ছা, এবার খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ দুটা জিনিস, আর্লিয়েস্ট স্টার্ট টাইম, আর্লিয়েস্ট ফিনিশ টাইম, লেটেস্ট স্টার্ট টাইম, লেটেস্ট ফিনিশ টাইম। আর্লিয়েস্ট কি, লেটেস্ট কি একটু বলি। আর্লিয়েস্ট মানে কি? আর্লিয়েস্ট মানে শুরু থেকে, ঠিক না? আর্লিয়েস্ট মানে হচ্ছে একটা প্রজেক্ট স্টার্ট থেকে ফিনিশে যদি আমরা অ্যানালাইসিস করি, স্টার্ট থেকে ফিনিশের দিকে, তাহলে কে কখন শুরু করবে, কখন শেষ করবে, প্রথম থেকে শেষের দিকে গেলে সেটাকে বলা হয় আর্লিয়েস্ট টাইম, ঠিক আছে? আর্লিয়েস্ট স্টার্ট করা আর আর্লিয়েস্ট ফিনিশ করা, এরপরে আর্লিয়েস্ট স্টার্ট আর্লিয়েস্ট ফিনিশ, অর্থাৎ শুরু থেকে কোন দিকে যাবে, শেষের দিকে যাবে। আর লেটেস্ট মানে উল্টা কাজ, মানে কাজ শেষ হওয়ার পরে লেটেস্ট কাজ আমরা কোনটা বলি? যেটা সবার লাস্টে শেষ হয়েছে সেটাকে লেটেস্ট কাজ বলি, ঠিক না? তাহলে লেটেস্ট স্টার্ট আর লেটেস্ট ফিনিশ মানে হচ্ছে ফিনিশ থেকে কোন দিকে যাব, স্টার্টের দিকে যাব, ঠিক আছে? আচ্ছা, আগে আমরা আর্লিয়েস্ট গুলো করি, একটু খেয়াল করো। আগে আমাকে বলো
আমরা যে গ্রাফ ড্র করি যে কোনো কিছুর স্টার্টিং পয়েন্ট কোনটা? জিরো না? ও না? জিরো। সবকিছু স্টার্ট হয় কোত্থেকে? জিরো থেকে স্টার্ট হয়, ঠিক আছে? অরিজিন যেটাকে বলা হয় জিরো। তাহলে আমাকে বলো এখানে অ্যাক্টিভিটি কয়টা স্টার্ট হয়েছে? তিনটা, এ বি সি। তাহলে এখানে যেহেতু আর্লিয়েস্ট স্টার্ট টাইম লিখবো আমরা, তাহলে বলো এ এর স্টার্টিং টাইম কত? জিরো। বি এর স্টার্টিং টাইম জিরো, সি এর স্টার্টিং টাইম জিরো। এই তিনটা সবাই ক্লিয়ার এই কথাটা? বলো এই তিনটা অ্যাক্টিভিটির যে স্টার্টিং টাইম জিরো, এই কথাটা সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, এখন আমাকে বলো অ্যাক্টিভিটি এ কাজটা করতে কয়দিন লাগে? 9 দিন। তাহলে বলো সে যদি স্টার্ট করে ফিনিশ করবে কখন? 9th ডেসে, 9ম দিনে শেষ করবে না? আর অ্যাক্টিভিটি বি এর পুরো কাজ করতে 4 দিন লাগে, তাহলে তার ফিনিশিং ডে হচ্ছে 4th ডে। আর অ্যাক্টিভিটি সি এর ফিনিশ করতে 7 দিন লাগে, তাহলে তার ফিনিশিং ডে হচ্ছে 7 ডে। এটা ক্লিয়ার সবাই? 0 দিনে স্টার্ট হয়ে 7 ডেতে শেষ হবে, 0 দিনে স্টার্ট হয়ে 4th ডেতে শেষ হবে, 0 দিনে স্টার্ট হয়ে 9th ডেতে শেষ হবে। ওকে, আচ্ছা। এরপর একটু খেয়াল করো, এরপরে কে শুরু করে? ই, ঠিক না? তাহলে এ শেষ হলে ই শুরু করবে, তাহলে ই কখন শুরু করবে? 9 দিন পরে শুরু করবে না? যেহেতু 9th ডেতে স্টার্ট করছে, ও ই শুরু করবে 9 দিন পর। এই কথাটা ক্লিয়ার সবাই? তাহলে ও শুরু করবে কিন্তু 9 দিন পর, কিন্তু শেষ করবে কখন? 16তম দিনে, কারণ তার পুরো কাজটা করতে 7 দিন লাগে, তাহলে 16তম দিনে কমপ্লিট হবে। এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে নিজে নিজেটা বলো তো দেখি, এফ কখন শুরু করবে? না আগে এটা বলো, এফ একটা বলো, এফ কখন শুরু করবে বলো তো? এফ তো সি এর পরে স্টার্ট করবে, লেখা আছে না? তাহলে বলো এফ এর স্টার্টিং টাইম কত হবে? 7। ভেরি গুড, আফটার 7 ডেজ। তাহলে আফটার 7 ডেজ যদি হয়, ভেরি গুড, তাহলে ফিনিশিং টাইম হবে 12। আচ্ছা, এরপরে ডিটা নিয়ে একটু প্রবলেম আছে, দেখো তো। হ্যাঁ, ডিটা খেয়াল করো তো, কার কার পরে বলছে? বি এবং সি এর পরে ডি স্টার্ট হবে, দুইজনের পরে, বি এবং সি। আচ্ছা, ধরো বি শেষ করছে 4th দিনে, মানে শনি রবি সোম মঙ্গল, 4th দিন। আর সি শেষ করছে 7ম দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। তাহলে একজন মঙ্গলবারে শেষ করছে আর একজন শুক্রবারে শেষ করছে। তাহলে আমাকে বলো ডি কখন স্টার্ট করতে পারবে? একজন 4th দিনে শেষ করছে, একজন 7ম দিনে শেষ করছে, কিন্তু দুজনের কাজ কমপ্লিট হলে ডি স্টার্ট করবে। হ্যাঁ, ভেরি গুড, 7ম দিন পর। তার মানে যে পরে শেষ করবে, যে শেষে শেষ করবে, তারপরে স্টার্ট করতে পারবে, ঠিক না? আচ্ছা, তাহলে তার ফিনিশিং ডে কত হবে? 15। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো, যেহেতু ই এর পরে 3জন শুরু করে, কে কে? জি, এইচ, জে। তাহলে বলো জি, এইচ, জে এই 3জনের স্টার্টিং টাইম কত লিখবো? জি, এইচ, জে এই 3জনের স্টার্টিং টাইম কত? 16। ভেরি গুড। তাহলে ও 16, 16, 16, তাহলে এটা টোটাল 26, এখানে টোটাল 24, এখানে টোটাল 25। ওকে, তাহলে সবাই বুঝে গেছো? তাহলে কি বুঝছো আমি একটু দেখি। আই একটা বলতে পারলে আমি বাকিগুলা লিখে ফেলবো। বলো, শুধু আই একটা বলো, এটা বলতে পারলে আমি বাকিগুলা লিখে ফেলবো। আই এর স্টার্টিং টাইমটা শুধু বলো দেখি, পারো কিনা। আই এর স্টার্টিং টাইম 24। ভেরি গুড সাফকার। 26 না তো, আই তো শুরু করবে 24 দিন পর, না 15 দিন পর, না 12 দিন পর। অপশন আছে তিনটা, 12 দিন, 15 দিন, 24 দিন। তাহলে এখানে 24 দিন পর শুরু করবে, 30 দিনে শেষ করবে। আর ও 30 দিন পর শুরু করে 40 দিনে শেষ করবে। আর ও 26 দিন পর শুরু করে 28 দিনে শেষ করবে। আচ্ছা আচ্ছা, ও মিসটাইপ হয়েছে। তাহলে সবাই এটা ক্লিয়ার?
তাহলে আমাকে বলো প্রজেক্টটা টোটালি কয় দিনে কমপ্লিট হয় বলো। প্রজেক্টের ফিনিশিং টাইম কত? ফিনিশিং টাইম কি 28 নাকি ফিনিশিং টাইম 40? বলো কোনটা? 40। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে প্রজেক্টের ফিনিশিং টাইম হচ্ছে 40। এবার পেছন দিক থেকে আসো, আমি লেটেস্ট গুলো বুঝাই ফেলি, তারপরে আমি পুরোটা করে ফেলার পর তারপরে তোমরা লিখিও, ঠিক আছে? অসুবিধা নাই, বুঝেটা ইম্পর্টেন্ট এখানে। এই জন্য একটু খেয়াল করো, তোমরা বলতেছো প্রজেক্টে স্টার্ট হয়েছে 0 দিনে, ফিনিশ হয়েছে কত দিনে? 40 দিনে। স্টার্ট হয়েছে কোনটা কোনটা দিয়ে? 3টা দিয়ে, এ বি সি দিয়ে। ফিনিশ হয়েছে কয়টা দিয়ে? 2টা দিয়ে। কি কি? এই যে এল এবং কে, কে এবং এল দিয়ে। একটু তো ক্লিয়ার? হ্যাঁ, স্টার্টিং টাইম 0, ফিনিশিং টাইম 40। স্টার্ট হয়েছে 3টা অ্যাক্টিভিটি দিয়ে, ফিনিশ হয়েছে 2টা অ্যাক্টিভিটি দিয়ে। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে ভালো করে খেয়াল করো। স্টার্ট 3টা দিয়ে শুরু হলে যেমন স্টার্টিং টাইম 0 ছিল তিনোটার জন্য, ফিনিশিং টাইম যখন আমরা লেটেস্ট কাজ করতে যাব, লেটেস্ট লেটেস্ট স্টার্ট আর লেটেস্ট ফিনিশ, আমরা জানি লেটেস্ট কাজ হচ্ছে 2টা, কে এবং এল। কারণ এই 2টা কাজের পরে আর কোনো কাজ ছিল না, এই 2টাকে বলা হয় লেটেস্ট কাজ। এই কথাটা ক্লিয়ার সবাই? এখানে লেটেস্ট অ্যাক্টিভিটি হচ্ছে 2টা, একটা হচ্ছে কে আর আরেকটা হচ্ছে এল। এই 2টা কথা ক্লিয়ার? আর আর্লিয়ার অ্যাক্টিভিটি হচ্ছে 3টা, এ বি সি। আর্লিয়েস্ট অ্যাক্টিভিটি, আর্লিয়েস্ট হচ্ছে এ বি সি, আর লেটেস্ট হচ্ছে কে এবং এল। এবার আমরা কে এবং এল থেকে পেছনের দিকে যাব, তাহলে আমাকে বলো স্টার্টিং 3টাই যদি 0 হয়, তাহলে পেছন দিক থেকে যাওয়ার সময় 2টারই ফিনিশিং টাইম 40 হবে না? এই কথাটা বুঝছো? দুজনে যদি 40 দিনে কাজ শেষ করে, তাহলে আমরা বুঝবো পুরো প্রজেক্টটা 40 দিনে শেষ হয়েছে। ও 28 দিনে শেষ করতে কোনো লাভ হয় নাই, 40 দিনে শেষ করলেও কোনো সমস্যা হইতো না। কথাটা বুঝতে পারছি কিনা? এই কথাটা ক্লিয়ার সবাই? যেহেতু আমরা এখন ফিনিশ থেকে স্টার্টের দিকে যাব, তাহলে আমাদের লেটেস্ট যে 2টা কাজ সেটার ফিনিশিং কত হবে? 40 হবে। তাহলে এটার ফিনিশিং অফ 40, এটার ফিনিশিং অফ 40, লেটেস্ট ফিনিশ টাইম। ওকে, তাহলে ফিনিশ টাইম যদি 40 হয়, তাহলে তোমরা আমাকে বলো কে এর স্টার্টিং টাইম কত হবে? যেহেতু কে 10 দিন লাগে, তাহলে স্টার্ট বের করার সময় বিয়োগ করে আসতে হবে না, মাইনাস করে। বলো স্টার্টিং টাইম কত হবে? 30। আর এল এর স্টার্টিং টাইম কত হবে? 38 না? এল এর স্টার্টিং টাইম হবে 38। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এল এর আগে কয়টা কাজ? একটা, জি। তাহলে এল এর স্টার্টিং টাইম মানে হচ্ছে জি এর ফিনিশিং টাইম। এই কথাটা ক্লিয়ার? এল এর স্টার্টিং টাইম মানে জি এর ফিনিশিং টাইম। ও ফিনিশ মানে তো ও স্টার্ট, তার মানে এখানে ও যেহেতু স্টার্টিং টাইম 38, ওর ফিনিশিং টাইম এখানে 38 হবে। তাহলে নিশ্চয়ই ওর স্টার্টিং টাইম হবে 10 বাদ দিলে 28। ওকে, তাহলে আবার আমাকে বলো কে এর যেটা স্টার্টিং টাইম, কে এর স্টার্টিং টাইম মানে কার ফিনিশিং টাইম? আমাকে বলো তো, কে এর স্টার্টিং টাইম মানে কার ফিনিশিং টাইম? বলো, কে এর স্টার্টিং টাইম মানে ফিনিশিং টাইম কার? ভেরি গুড, জে এবং আই। হ্যাঁ, তাহলে জে এবং আই এর ফিনিশিং টাইম হচ্ছে 30। জে এবং আই এর ফিনিশিং টাইম 30। ওকে, তাহলে এটা যদি ফিনিশিং টাইম 30 হয়, তাহলে এটা স্টার্টিং টাইম হবে 24 আই এর, আর জে এর স্টার্টিং টাইম হবে 21। আচ্ছা, এবার আসো আই এর আগে তো 3জন আছে, তাহলে আই এর স্টার্টিং টাইম মানে 3জনের ফিনিশিং টাইম, 3জনের। দেখতেছো কার কার? এইচ এর ফিনিশিং টাইম, ডি এর ফিনিশিং টাইম, এফ এর ফিনিশিং টাইম। তাহলে এখানে ওর ফিনিশিং টাইম 24, ফিনিশিং টাইম 24, ফিনিশিং টাইম 24। ওকে, তাহলে এখানে স্টার্টিং টাইম কত হবে? 16। এখানে স্টার্টিং টাইম হবে 16, আর এখানে স্টার্টিং টাইম হবে 19। প্রবলেম হচ্ছে এখানে ই কে নিয়ে, ই বোঝাটা ইম্পর্টেন্ট। দেখো ই এর যদি ফিনিশিং টাইম বসাইতে হয়, তাহলে এখানে 3জনের স্টার্টিং টাইম আছে, দেখতেছো? এখানে কোনটা বসবে? একটা প্রবলেম না? স্টার্টিং টাইম 3জনের আছে,
28 বসবে এখানে, নাকি স্টার্টিং টাইম 16 বসবে, নাকি স্টার্টিং টাইম 21 বসবে, কোনটা বসবে? আচ্ছা, মোশাররফ বলছো 28। এবার যুক্তিটা আমি বলি, এবার অ্যানালাইসিস করে দেখো। সাক্ষাৎ বলতেছো 16। দেখো, আমি প্রথমে মোশাররফেরটা দিয়ে শুরু করি। 28 ডেতে যদি শেষ করো, ও 28 ডেতে শুরু করছে, কিন্তু 28 ডেতে শেষ করলে ও কেমনে কাজ শুরু করছে? 16 দিনে পারবে? 16 দিনে কাজ শুরু করতে? 28 দিনে শেষ করার পর ও কি কখনো 16 দিনে কাজ শুরু করতে পারবে পরের জন? পসিবল না। তাহলে পেছনের দিকে আসার সময় কোনটা বসবে? ছোটটা বসবে, 16। কেননা লাস্ট যদি 16 ডেতে শেষ করে, ও 16 ডে পরে শুরু করছে, ও আরো 12 দিন ঘুম রেস্ট নিয়ে তারপরে 28 দিন পর শুরু করছে, ও আরো 5 দিন রেস্ট নিয়ে 21 দিন পর শুরু করছে। পসিবল না এটা? পসিবল, কিন্তু ওইটা আগেরটা পসিবল না। তাহলে পেছনের দিকে আসলে ছোটটা বসবে, সামনের দিকে গেলে বড়টা বসবে। এক কথায় ক্লিয়ার তো, যে পেছনের দিকে আসলে ছোটটা বসবে, সামনের দিকে গেলে বড়টা বসবে। ওকে, এখন তাহলে এর স্টার্টিং টাইম কত হবে? 9 ডেজ। তাহলে এবার তোমরা কি কি বুঝছো আমি সর্বশেষ এই তিনটা তোমাদেরকে জিজ্ঞেস করি। সবাই একটা একটা করে কমেন্ট করবা এখানে। বলো এর ফিনিশিং টাইম কত লিখবো সেটা বলো, শুধু ফিনিশিং টাইম গুলো বলবে। এর ফিনিশিং টাইম 9। ভেরি গুড। ওকে, বি এর ফিনিশিং টাইম কত লিখবো বলো? বি এর ফিনিশিং টাইম 16। ভেরি গুড। সি এর ফিনিশিং টাইম কত লিখবো বলো? সি এর ফিনিশিং টাইম 16। ভেরি গুড সাবিত, 16। তাহলে এটার স্টার্টিং টাইম 0, এটার স্টার্টিং টাইম 12, এটার স্টার্টিং টাইম 9। সবাই ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার মানে অঙ্ক শেষ বলতে পারো। অঙ্কের কষ্টের কাজ সব শেষ। বাকিগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট লেখা, হচ্ছে শুধুমাত্র একটা ফর্মালিটি। একটু ক্লিয়ার? ওকে, এবার সর্বশেষ তোমরা স্ল্যাক গুলো বুঝো, তারপরে তোমাদেরকে আমি খাতায় লেখার টাইম দিচ্ছি। স্ল্যাক, SL, আমি সংক্ষেপে লিখতেছি স্ল্যাক। একটাতে লিখলে হবে। দেখো, স্ল্যাক মানে হচ্ছে গ্যাপ টাইম। গ্যাপ মানে কি? লেটেস্ট এর সাথে আর্লিয়েস্ট এর পার্থক্য, ঠিক না? এই দুইটার পার্থক্য হচ্ছে গ্যাপ টাইম। বলো এখানে ডিফারেন্স কত? 0 0। এখানে ডিফারেন্স কত? 12 12। এখানে ডিফারেন্স 9 9। এগুলো কিন্তু সেম ভ্যালু আসবে। সেম না আসলে বুঝবে তুমি যোগ বিয়োগে ভুল করে ফেলছো। এখানে 0 0, এটা 9 9, এখানে 12 12, এখানে 5 5, 0 0, 12 12, 12 12, 0 0 0 0। স্ল্যাক গুলা সবাই বুঝছো? ডিফারেন্স বিয়োগ করছে আর কি, নিচেরটার থেকে উপরেরটা মাইনাস করছে। ডিফারেন্স বিটুইন লেটেস্ট অকারেন্স টাইম এন্ড আর্লিয়েস্ট অকারেন্স টাইম, এক কথায়। একটু ক্লিয়ার সবাই? তাহলে ক্লিয়ার হলে লিখে ফেলো। তাহলে 1 নম্বরে লিখো, draw the network। এটা তো ড্র করে ফেলছি, আর আলাদা কাজ করার দরকার নাই। 2 নম্বরে লিখো, find earliest occurrence time, comma latest occurrence time, comma
slack of each activity. Find earliest occurrence time, latest occurrence time, slack of each activity. প্রত্যেকটা অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট অকারেন্স টাইম, লেটেস্ট অকারেন্স টাইম আর স্ল্যাক বের করতে বলছি। বলো আর্লিয়েস্ট অকারেন্স টাইম কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট টাইম, আর একটা হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ টাইম। বের করছি না? আর লেটেস্ট অকারেন্স টাইম তাও কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে লেটেস্ট স্টার্ট টাইম, আর একটা হচ্ছে লেটেস্ট ফিনিশ টাইম। তাও বের করে ফেলছি। এরপরে স্ল্যাক তাও কয় ধরনের? দুই ধরনের। ডিফারেন্স বিটুইন লেটেস্ট এন্ড আর্লিয়েস্ট স্টার্টিং টাইম, আর এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন লেটেস্ট এন্ড আর্লিয়েস্ট ফিনিশ টাইম। ঠিক আছে, তাহলে এইটাও কমপ্লিট হয়ে গেছে না আমাদের। 2 নাম্বার রিকোয়ারমেন্ট আর আলাদা করে লেখার কোনো দরকার নাই, এটার ভিতরে রিকোয়ারমেন্ট 1 এবং 2 দুইটা চলে আসছে। ক্লিয়ার? সবাই কি এটা বুঝতে পারছো? ওকে, নাম্বার 3, 3 নাম্বারে আসো, লেখো খাতায়। ডিটারমাইন critical activities, comma idle activities, comma critical path and total project completion duration. Determine critical activities, comma idle activities, comma critical path and total project completion duration. চারটা জিনিস বের করতে বলছি। বুঝছো? দেখো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস কোনগুলো? এখানে তো টোটাল 12টা অ্যাক্টিভিটি আছে, এ থেকে এল পর্যন্ত 12টা অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি কোনগুলো? দেখো এখানে দেখো তো, কিছু অ্যাক্টিভিটি আছে যাদের স্ল্যাক গুলা 0, কিছু অ্যাক্টিভিটি আছে যাদের স্ল্যাক গুলা নন জিরো, মানে জিরো না। স্ল্যাক মানে কি? গ্যাপ টাইম। অর্থাৎ যেই অ্যাক্টিভিটি গুলার কোনো গ্যাপ টাইম নাই, অর্থাৎ যাদের কোনো রেস্ট টাইম নাই, মানে রেস্ট নেওয়ার কোনো সময় নাই, সেগুলোকে কি অ্যাক্টিভিটি বলা হয়? ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি বলা হয়। আর যেই অ্যাক্টিভিটি গুলার রেস্টিং টাইম আছে, দ্যাট মিন্স গ্যাপ টাইম আছে যে অ্যাক্টিভিটি গুলা, সেগুলাকে আইডল বা অলস আমরা বলি আর কি, অর্থাৎ ওদের ঘুমানোর সময় আছে আর কি, কথাটা বুঝছো কিনা? সেগুলাকে বলা হয় কি? আইডল অ্যাক্টিভিটিস। অর্থাৎ এখানে দেখো তো, অ্যাক্টিভিটি এর কোনো গ্যাপ নাই, অ্যাক্টিভিটি বি এর গ্যাপ আছে। কয়দিন গ্যাপ আছে? 12 দিন। অর্থাৎ বলতেছে অ্যাক্টিভিটি বি, এটার অ্যানালাইসিস কি বুঝাচ্ছে দেখো। অ্যাক্টিভিটি এ 0 দিনে শুরু করছে মানে 9 দিনে শেষ করছে, মানে ওর 0 দিনে শুরু করতে হবে, 9 দিনে শেষ করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই, তার কোনো রেস্ট নেওয়ার কোনো সুযোগ নাই। কথাটা বুঝছো কিনা? বাট অ্যাক্টিভিটি বি এর গ্যাপ টাইম 12 দিন, মানে ও 0 দিনে শুরু করে 4 দিনে শেষ না করেও ইচ্ছা করলে প্রথমে 0 দিনে স্টার্ট না করে 12 দিন ঘুম গিয়ে, অর্থাৎ 12 দিন রেস্ট নিয়ে 12 দিন পর শুরু করে 16 দিনে শেষ করলেও হইতো। আবার বুঝছো কিনা দেখো। অর্থাৎ ওর স্টার্টিংটা 0 দিনে শুরু না করে 12 দিনে শুরু করে 16 দিনে শেষ করলেও হইতো, ওর 12 দিন পরে স্টার্ট করলেও কোনো প্রবলেম হইতো না। এবার বুঝছো কিনা দেখো। কথাটা ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে। তাহলে এখানে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি গুলো কোনগুলা, তাহলে তোমরা প্রয়োজনে লিখে রাখতে পারো।
the activities whose slacks are zero. slack যাদের স্ল্যাক গুলা জিরো তাদেরকে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি বলে, আর the activities whose slacks are non-zero are called idle activities. তাহলে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস মানে যাদের স্ল্যাক জিরো, আর আইডল অ্যাক্টিভিটিস মানে যাদের স্ল্যাক নন জিরো। তাহলে এবার তোমরা আনসারটা লিখে ফেলো, এখানে কোনগুলা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস আর কোনগুলা আইডল অ্যাক্টিভিটিস। তাহলে আমি এখানে আনসারটা লিখতেছি, দেখো critical activities are A, E, আর কি আছে H, I, K, ঠিক না? আর বাকিগুলো আইডল অ্যাক্টিভিটিস আর কি। তাহলে আমরা কি লিখতে পারি? আইডল অ্যাক্টিভিটিস আর কোনটা কোনটা হবে বাকি? বি, সি, ডি, এফ, জি, এল, এইচ, জে আছে, জে, এল। এই 7টা হচ্ছে আইডল অ্যাক্টিভিটিস, 5টা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস আর 7টা আসছে আইডল অ্যাক্টিভিটিস। আশা করি এটা ক্লিয়ার সবাই। এরপরে লিখতে বলছে, তাহলে প্রথমে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস বের করছে, তারপরে আইডল অ্যাক্টিভিটিস বের করছে, এরপরে বের করতে বলছে ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথ মানে রাস্তা। দেখো এই যে যেগুলা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস ছিল, এই অ্যাক্টিভিটিস গুলা একটা প্রজেক্টের স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত একটা পাথ ক্রিয়েট করে। মানে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস গুলো, অন্য অ্যাক্টিভিটিস না, কোন অ্যাক্টিভিটিস? ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস গুলা একটা প্রজেক্টের স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত যে পাথ বা পাথ গুলা ক্রিয়েট করে, পাথও হইতে পারে অথবা পাথ গুলাও হইতে পারে, অর্থাৎ রাস্তা একটাও হইতে পারে বা একাধিক রাস্তাও ক্রিয়েট করতে পারে। ওই রাস্তাগুলোকে কি বলা হয়? ক্রিটিক্যাল রাস্তা বা ক্রিটিক্যাল পাথ বলা হয়। যেমন একটু খেয়াল করো, বলো এখানে ক্রিটিক্যাল শুরু কোনটা দিয়ে? এ। বিও ক্রিটিক্যাল না, সিও ক্রিটিক্যাল না, এ হচ্ছে ক্রিটিক্যাল। তাহলে এ ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস, এরপরে ই, ই এর পরে হচ্ছে কোনটা? এইচ, এইচ এর পরে হচ্ছে জে, জে এর পরে হচ্ছে কে। তাহলে এখানে একটাই রাস্তা দেখতেছি, আর কোনো রাস্তা নাই, ঠিক আছে? এখানে ক্রিটিক্যাল পাথ একটাই, এ থেকে ই তে গেছে, ই থেকে এইচ এ গেছে, এইচ থেকে আই তে গেছে, আই থেকে কে তে গেছে। বাট এখানে যদি যেটাও যদি ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস হতো তাহলে রাস্তা আরেকটা পাওয়া যেত। একটু খেয়াল করো সবাই, যদি এখানে অ্যাক্টিভিটি যেটাও যদি ক্রিটিক্যাল হইতো তাহলে কিন্তু আরেকটা রাস্তা পাওয়া যেত। এর পরে ই আসতো, ই এর পরে জে আসতো, জে এর পরে কে তে যেত, তখন আরেকটা রাস্তা পাওয়া যেত স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত। বুঝতে পারছি তোমাদেরকে? যেহেতু এখানে যেটা ক্রিটিক্যাল না, এই জন্য একটাই ক্রিটিক্যাল রাস্তা পাওয়া যাচ্ছে। এই কথাটা ক্লিয়ার? এবং রাস্তাটা এরকম অ্যারো সাইন দিয়ে দেখা দিতে হবে কোনটার পরে কোনটা। অ্যাক্টিভিটি গুলো উল্টাপাল্টা লিখলে অসুবিধা নাই, কিন্তু রাস্তাটা, হ্যাঁ তখন দুইটা লাইন লিখতে হইতো। হ্যাঁ ভেরি গুড, তখন এটা একটা লিখতে হইতো, আবার আলাদা করে আরেকটা নিচে লিখতে হইতো। হ্যাঁ দুইটা লাইন লিখতে হইতো আলাদা আলাদা করে, আবার স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত আরেকটা লাইন লিখতে হইতো। ঠিক আছে? এবং আরেকটা লাস্টে কি বলছি? প্রজেক্ট কমপ্লিশন ডিউরেশন। বলো প্রজেক্ট কমপ্লিশন ডিউরেশন কত? প্রজেক্টটা কমপ্লিট হয়েছে কত সময়ে? প্রজেক্টটা কমপ্লিট হয়েছে 40 ডেজ। ভেরি গুড, 40 দিনে। আচ্ছা, বাট এটা পাইছো কেমনে? আসলে এটা এখানে কোথায় পাওয়া যায় একটু বলে দিই। এই প্রজেক্ট কমপ্লিশন ডিউরেশনটা ক্রিটিক্যাল পাথের উপরে ডিপেন্ড করে। কার উপরে? ক্রিটিক্যাল পাথ, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস না, ক্রিটিক্যাল পাথ। দেখো এ এর ডিউরেশন কত? 9 দিন। খেয়াল করো, এরপরে বরাবর ই শুরু করে দিছে, কয় দিনে কাজ শেষ করছে? 7 দিনে। তাহলে 9 আর 7 16 দিন। এরপরে শুরু করছে এইচ, 8 দিন লাগছে, 16 আর 8 24 দিনে শেষ করছে। এরপরে শুরু করছে আই, আই শুরু করছে 24 দিন পরে 6 দিন লাগছে, তাহলে 30 দিন। এরপরে শুরু করছে কে, আরো 10 দিন লাগছে, 40 দিন। দেখো তো 9 যোগ 7
যোগ 8 যোগ কত 6 যোগ 10, এই টোটাল ডিউরেশন গুলা, ক্রিটিক্যাল পাথের ডিউরেশন গুলা যোগ করলে প্রজেক্ট কমপ্লিশন ডিউরেশন পাওয়া যায়। সবাই কি কথাটা ক্লিয়ার? এই কথাটা সবাই ক্লিয়ার? ক্রিটিক্যাল পাথের যে অ্যাক্টিভিটি গুলো আছে, ক্রিটিক্যাল পাথের এগুলা ডিউরেশন গুলা যোগ করলেই প্রজেক্ট কমপ্লিশন ডিউরেশন পাওয়া যায়। ওকে, তাহলে এই কথা থেকে আমরা কি বুঝছি? তোমাকে যদি জিজ্ঞাসা করে হোয়াট ডাজ ক্রিটিক্যাল পাথ ইন্ডিকেট, ধরো ভাইভাতে জিজ্ঞেস করালো, তাহলে তুমি কি বলবা? যে ক্রিটিক্যাল পাথ ইন্ডিকেটস দা প্রজেক্ট কমপ্লিশন ডিউরেশন, ঠিক না? সে মূলত প্রজেক্ট ডিউরেশনটাই কি করে ইন্ডিকেট করে। কথাটা বুঝে গেছে কি? ক্রিটিক্যাল পাথ মূলত প্রজেক্ট ডিউরেশনটাই কি করে ইন্ডিকেট করে। তাহলে আমরা কি বুঝছি? যে ক্রিটিক্যাল পাথের কোন অ্যাক্টিভিটির ডিউরেশন যদি উল্টাপাল্টা হয় তাহলে প্রজেক্ট কমপ্লিশন ডিউরেশনও চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? এখানে কোন একটা ডিউরেশন চেঞ্জ হলে প্রজেক্ট কমপ্লিশন ডিউরেশনও চেঞ্জ হবে। তাহলে তোমরা এটা লিখে ফেলো এবং সর্বশেষ 4 নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। এটা লিখে ফেলো। ডান। তাহলে রিকোয়ারমেন্ট 4 লিখতেছি, দেখো 4 নাম্বার রিকোয়ারমেন্ট। ইফ the duration of activity H or activity J increased by 3 days, what is the effect on project duration? এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 4। কি বলছি? If the duration of activity H or activity J increased by 3 days, what is the effect on project duration? যদি অ্যাক্টিভিটি H এর অথবা অ্যাক্টিভিটি J এর ডিউরেশনটা 3 দিন বাড়ানো হয় তাহলে প্রজেক্ট ডিউরেশনের উপরে কোনো এফেক্ট পড়বে কিনা বা এফেক্ট কত পড়বে, কি হবে, এফেক্টটা কি হবে, এটা বের করতে বলছি। কোশ্চেনটা লিখছো? ওকে, তাহলে তোমরাই বলো অ্যাক্টিভিটি H যে কথাটা বলতেছি, এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে অ্যাক্টিভিটি H আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি J। বলো অ্যাক্টিভিটি H কি ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি? আমাকে বলো তো, অ্যাক্টিভিটি H কি ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি? ইয়েস, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। যেহেতু ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি তার মানে তার তো কোনো গ্যাপ টাইম নাই। এখন তার ডিউরেশন যদি 3 দিন বাড়াই দাও, প্রজেক্ট ডিউরেশন কি বাড়বে নাকি ঠিক থাকবে, আগের মতো থাকবে? বলো, এইচ এর ডিউরেশন যদি 3 দিন বাড়াই দাও, অর্থাৎ 8 দিনের কাজটাকে যদি 11 দিন করে দাও ওর, তাহলে প্রজেক্ট কমপ্লিশন ডিউরেশনও বাড়বে, ঠিক না? কারণ ও তো ক্রিটিক্যাল, ওর উপরেই তো প্রজেক্ট ডিউরেশন ডিপেন্ড করে। তার মানে আমরা বুঝতে পারবো, তাহলে কি লিখতে পারবো বলো? আমরা লিখবো
if the duration of activity H increased by 3 days, then project completion duration will also be increased by 3 days. অথবা আমরা লিখতে পারি the project completion duration will be 43 days. এটা লিখতে পারি না? এই কথাটা ক্লিয়ার? আগে বলো এই কথাটা বুঝছো কিনা? সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছো? যে যদি আমাদের অ্যাক্টিভিটি এইচ এর ডিউরেশন 3 দিন বাড়ায় তাহলে প্রজেক্ট ডিউরেশনও 3 দিন বাড়বে, অর্থাৎ 43 দিন হবে। ওকে, আরেকটা দেখো অ্যাক্টিভিটি জে। বলো অ্যাক্টিভিটি জে কি ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি নাকি আইডল অ্যাক্টিভিটি? বলো তো অ্যাক্টিভিটি জে কি ক্রিটিক্যাল নাকি আইডল? আইডল। বলো তার আইডল টাইম কত? আইডল টাইমটা 5 দিন। 5 দিন না? আচ্ছা, যেহেতু তার আইডল টাইমটা 5 দিন, তাহলে তার যে ডিউরেশন আছে 9 দিন, 9 দিন থেকে 5 দিন পর্যন্ত বাড়াইলেও কোনো সমস্যা নাই। ওই ঘুমের টাইম আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। 9 দিন থেকে যদি 1 দিন বাড়াও 5 দিনের জায়গায় 4 দিন ঘুমাইতে পারবে। যদি 2 দিন বাড়াও তাহলে 3 দিন ঘুমাইতে পারবে। 3 দিন বাড়াইলে 4 দিন বাড়াইলে 5 দিন পর্যন্ত বাড়াইলে হয়তো ঘুম নষ্ট হয়ে যাবে, বাট প্রজেক্ট কমপ্লিশন ডিউরেশনে কোনো ইফেক্ট করবে না। কিন্তু যদি যে এর ডিউরেশনটা 6 দিন বাড়াও তাহলে প্রজেক্ট কমপ্লিশন ডিউরেশনে ইফেক্ট পড়বে না? আমাকে বলো তো অ্যাক্টিভিটি যে এর ডিউরেশনটা যদি 6 ডে বাড়াও, 6 দিন বাড়াও, তাহলে কি প্রজেক্ট কমপ্লিশন ডিউরেশনে ইফেক্ট পড়বে? ইয়েস পড়বে। কি রকম পড়বে বলো? প্রজেক্ট কমপ্লিশন ডিউরেশন কয় দিন বাড়বে? 1 দিন বাড়বে। ভেরি গুড। অর্থাৎ এই যে হিসাব করে দেখো তোমরা, এটা যদি 6 দিন বাড়াও তখন এটা 15 দিন হয়ে যাবে। এটা 15 দিন হলে এটা তখন 30 হয়ে যাবে, এই যে 31 হয়ে যাবে, ঠিক না? এটা যদি 31 হয় তখন এটা আর 30 দিয়ে শুরু হবে না, এটা 31 দিয়ে শুরু হবে, আর 31 দিয়ে শুরু হলে এটা 41 দিয়ে শেষ হবে। বুঝাতে পারছি তোমাদেরকে? আচ্ছা, তাহলে আমাদের এক কথায় আমরা বলতে পারি কি, দুইটা সেন্টেন্স নিজে নিজে লিখবা বাসায়, তোমাদের কাজ। প্রথম সেন্টেন্স লিখবা, if the duration of activity H increased by 3 days, then project completion duration will be 43 days ও লিখতে পারো, অথবা will be increased by 3 days ও লিখতে পারো। নাম্বার 1। নাম্বার 2, if the duration of activity J increased by 3 days, then project completion duration remain unchanged. Project completion duration remain unchanged. এই দুইটা সেন্টেন্স বাসায় নিজে নিজে লিখবা, এটা তোমাদের কাজ। ঠিক আছে? ক্লিয়ার তো?